রাজধানীর বংশালে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। রাত ১০টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বংশালের বাংলাদেশ মাঠে ঈদ উপলক্ষে বসানো মেলায় ফাস্টফুডের দোকানে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন রিমঝিম, মেহেদী হাসান, সাগর, ইকবাল, নয়ন ও অপূর্ব। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি ছিল। এছাড়া মেহেদী হাসানের শরীরে ১%, সাগরের ১১%, ইকবালের 2%, নয়নের 7%, অপূর্বর 1% শরীর বার্ন হয়েছে। এদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। নরেন্দ্র মোদির পাঠানো চিঠিতে বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদ উল ফিতরের আনন্দময় উৎসবের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পবিত্র এই মাসে ২০ কোটি ভারতীয় তাদের ভাই বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন। চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, ঈদ উল ফিতরের আনন্দময় উপলক্ষ, উদযাপন, প্রতিফলন, কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। এটি আমাদের সহানুভূতি, উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা জাতি হিসেবে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের একসঙ্গে আবদ্ধ করে। চিঠিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় যেন হয়, সেই আশাবাদও জানান মোদি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় খালেদা জিয়া বলেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুভেচ্ছার বিনিময়ের সময় বিএনপি চেয়ারপারসন আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় দলীয় নেতাকর্মীদের দেশবাসীর পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেন তিনি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সূচনা বক্তব্য রাখেন। তিনি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারে জুলাই শহীদ পরিবারের ঈদের খবর। ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের পর এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। জুলাই গণ অভ্যুত্থানে কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, কেউ ভাই, কেউ বা বাবা মাকে। স্মৃতিকাতর পরিবারগুলোতে এবারের ঈদের খুশির বদলে ভর করছে বেদনা, হাহাকার শুধু আপনজন হারানোর। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান হয়। তবে এই ফ্যাসিস্ট শাসক সরাতে অনেককে দিতে হয়েছে প্রাণ। তাই তো আপনজন কিংবা সন্তান হারানো বেদনা যেন ঈদের আনন্দ স্প্লান করে দিয়েছে শহীদদের পরিবারগুলোতে। এই ফ্যাসিবাদ মুক্তির আন্দোলনে যাত্রাবাড়িতে শহীদ হয় ইমন। আর তাই ঈদের আনন্দে পরিবর্তে বিষাদের কালো ছায়া, শোকের আবহ। প্রিয় স্বজনকে ছাড়া ঈদ আনন্দ যেন চোখের অশ্রুতে পরিণত হয়েছে। আমার স্বামীর পায়ের দ্বারা দাঁড়ায় দিছি, যারা টাকা দেয় হ্যাঁ লাশটা দিয়ে দেয়, আমাকে লাশটা দেয় না, মানে ঠেলা দিয়ে সরাই দেয়, লাশটা দিতে চায় না টাকার কারণে। টাকার তো এত পরিমাণে হ্যাঁ ইয়ে হয়েছে, আমরা লাশটা যদি একদিন আগে পাইতাম তো লাশটার আমরা বাসায় আইনা গুছল মুছল করে ইয়ে করতে পারে। লাশটা তো কিছুই নাই, সবই তো রেখে দিয়েছে। আবার 2টা সন্তান নয়, আমি কেমনে থাকবো? সরকারকে এডিও দেয় না, 3 বার 4 বার জুলাই ফাউন্ডেশনে গেছে, তারপর নাম করে দাম দিল না। আমগরটা মনে দায়িত্ব মাঝে নেই পড়ে না, যারা আমগর পরে দিছে টিকে টাকা পালাইছে। আমগর কি শখ লাগে না? আমগর কি শখ নাই? ঈদ নাই? আমার সরকারের কাছে এড়ি চাওয়া, আমার ফ্যামিলি যে দায়িত্ব নেয়, আমার বরণ পোষণে যে দায়িত্ব নেয়।
শহীদ ইমনের পরিবারে কারো মুখে হাসি নেই। ঈদের দিনে প্রিয়জনের কবরের পাশে শুধুই আর্তনাদ স্বজনদের। জুলাই ফাউন্ডেশনে গেছি 3 বার, গিয়া কোনো পাইনি, আমগো কোনো কাগজপত্র বলে নাই অগো কাছে। সিভিল সার্ভিস অফিসে গেছি, ওখান থেকেও কোনো কিছু দেয় নাই। এক ফাইল বলে বানায় দেয়, হ্যাঁ দিল না। এই যে একটা রোজার মাস গেছে, 4 আনা পয়সা কেউ দেয় নাই, বরং আর কি বাচ্চা আছে না মরছে কেউ তালাশি করে নাই, লয় নাই, তালাশ লয় নাই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পুরো পরিবারটি। এভাবেই চলছে ইমনের মতো অসংখ্য শহীদ পরিবারের ঈদ আনন্দ। যাদের তাজা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছে জাতি, সেই শহীদ পরিবারের ঈদ যেন বিষাদে পরিপূর্ণ। শহীদ পরিবারগুলো বলছেন, ভরণ পোষণ সহ হত্যাকারীদের বিচার চায় এ মাটিতে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। সারা দেশে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলেও হাসি নেই ঢাকার ছিন্নমূল মানুষের মুখে। সবাই যখন নতুন জামাকাপড় আর ঘোরাফেরায় ব্যস্ত সময় পার করছে, তখন সারাদিন কি খাওয়া হবে তা নিয়ে দুশ্চিন্তা এসব মানুষ। অনেকে কয়েক প্রজন্ম ধরে বাস করছেন রেল লাইনের পাশের রাস্তার খুপড়ি ঘরে। রাজধানী থেকে ছিন্নমূল মানুষের দুঃখ কষ্টের কথা জানাচ্ছেন রিপোর্টার আফজাল হোসেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনেক মানুষের জীবনেই নতুন কোনো অর্থ বয়ে আনে না। প্রতিদিনের মতোই এসব মানুষের ঈদের দিনটি কাটছে কিভাবে পরের বেলা ভাত জুটবে সে চিন্তায়। একবেলা কম খেলে তো তবুও দিন পার হয়, কিন্তু যার মাথা গোজারও আশ্রয় নেই তার কষ্টের সীমা কোথায়? কে দেখবে এসব মানুষের কষ্ট? কার কাছেই বা বিচার দিবেন তারা? গরিবের লেগে ভালোই কাটছে, আল্লাহ যেমনি রাখছে এমনি আল্লাহ শুকরিয়া আদায় করতে। ফ্যামিলির ভিতরে আমার সৎ মা আছে, আমার আব্বু আছে, মানে তারা বের করে দিছে। আগের চেয়ে ইনকাম অনেক কমে গেছে, বাড়িতে যায়নি, বাড়িতে গো বাচ্চা আছে, 11 টাকা বছর দিয়ে দিচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাস্তার পাশের কয়েক ফুটের ছোট্ট কুটিরে জীবন কাটছে তাদের। জীবনে কত ঈদ এসেছে তার হিসেব নেই, কিন্তু পরিবর্তনের হাওয়া লাগেনি এসব ছিন্নমূল মানুষের জীবনে। আমরা এইভাবে কাগজ টাঙ্গায় রয়েছি, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা কোথায় যাই দাঁড়াম? আমরা গরিব মানুষ দেখে তো এই জায়গায় পড়ে থাকি। সরকারের কাছে একটাই দাবি, আমগরে মাথা খোঁজা ঠাই দেখে একটু ভালো দেখি। এই জায়গা তো মানুষ থাকে না, আমরা তো একটা মানুষ, আপনারাও একটা মানুষ। দাবি করি লাভটা কি? আমগুলো কথা তো কেউ শুনবো না বাবা। ঈদের আনন্দ যখন দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, তখন আর বুঝতে বাকি থাকে না এই মানুষগুলোর অসহায়ত্ব কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। তাদের সাথে কথা বলে জেনেছি অনেকে 3 প্রজন্ম ধরে রাস্তায় রাস্তায় বসবাস করে আসছেন। সরকারের কাছে তাদের একটাই দাবি, ভাতের পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করা হোক। বৈষম্যহীন বাংলাদেশে এটাই প্রত্যাশা, বৈষম্য দূর হোক সব ক্ষেত্রে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জীবনের সবকিছু দিয়ে যে সন্তানদের বড় করেছেন, তাদের অবহেলাতেই আজ তাদের ঠাঁই বৃদ্ধাশ্রমে। সারা বছর না হলেও অন্তত ঈদের দিন সন্তানকে বুকে টেনে নিতে আকুল হয়ে থাকেন জীবনের সায়ান্নে থাকা মানুষগুলো, কিন্তু সেই অপেক্ষা পূরণ হয়নি অনেকেরই। তবে সেই বৃদ্ধাশ্রমে বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন জয়দেবপুর থানা পুলিশ। প্রতিনিধি মাহবুবুল আলম তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সবাই যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন গাজীপুরের হোতাপাড়া মণিপুর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনেকের সময় কাটছে নিঃসঙ্গতায় ও চোখের জলে। পরিবার পরিজনের জন্য জীবনভর ভালোবাসা ও ত্যাগ স্বীকার করলেও শেষ বয়সে এসে একাকিত্বই তাদের সঙ্গী। নতুন পোশাক ও বিশেষ খাবার পেলেও ঈদের উৎসব যেন ছুঁয়ে যায় না তাদের হৃদয়। বয়সে মনে হয় মায়ের কোলে আছি, বুঝছেন, মা যেমনি আদর করে যত্ন করে খাওয়াইছে পড়াইছে ওইভাবে আছি আমি। তবে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এগিয়ে এসেছে জয়দেবপুর থানা পুলিশ। ঈদের যে একটা বিশেষ দিন, এটা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জয়দেবপুর থানার পুলিশ আমরা এখানে আসছি তাদের সাথে ঈদের যেই এই আনন্দ ভাগাভাগি করা, তাদের খোঁজ খবর নেওয়া।
এমন ব্যতিক্রম উদ্যোগে বৃদ্ধাশ্রমের বাসিন্দারাও কিছুটা আনন্দ পেয়েছেন। তবে তাদের চোখে মুখে ছিল হারানোর বেদনা, আর হৃদয়ে ছিল পরিবারকে ফিরে পাওয়ার আকুতি। করছি ঠিক হয়েছে না ভাই, করছি পেটের টিকা না করছি, ঘুমও চালাইছি, এখন আমার কেউ জিগায় না বাবা। স্টক করছি 3-4 বার, প্রেস মেকার লাগাইছে, অনেক টাকা লাগছে, আমার বাড়ি বিক্রি করতে হয়েছে। সেই উপলক্ষে আমার বাড়িতে এখন জায়গা নাই, তোমার বাড়িঘর নেই। এখানে সকল নিবাসীদের অতি যত্ন ও সেবার মাধ্যমে পরিচর্যা এবং দেখাশোনা করা হয় বলে জানিয়েছে হোস্টেল সুপার। মা বাবা, দাদা দাদি, ভাই বোন, ছেলে মেয়ে সবার সঙ্গে যেভাবে ঈদ করে ঠিক ইনাদেরকেও আমরা এইভাবে এখানে ঈদ করাই। জীবনভর পরিবারকে ভালোবাসা ও যত্ন দেয়া এই প্রবীণরা আজ নিঃসঙ্গ। শেষ বয়সে তাদের প্রাপ্য ছিল ভালোবাসা, যত্ন আর স্নেহ, কিন্তু বাস্তবতা অনেকের জন্যই নির্মম। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, ঈদের ছুটি কাটাতে ঢাকার মানুষ ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। তেমনি সকাল সকাল লোকজনের ভিড় দেখা গেছে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায়। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, চিড়িয়াখানায় ছুটি কাটাতে যাওয়া মানুষদের কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আমি এখন দাঁড়িয়ে আছি জাতীয় চিড়িয়াখানায়, এর প্রধান ফটকে। আপনি দেখছেন আমার চারপাশে প্রচুর পরিমাণে দর্শনার্থী আজকে এসেছে। সকাল থেকে এখানে দর্শনার্থীরা ভিড় করেছেন এবং আপনারা জানেন যারা ঢাকায় ঈদ কাটাচ্ছেন তারা যে কয়টা জায়গায় নিজেদের ঈদকে আনন্দে কাটাতে পারেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্পট হলো এই চিড়িয়াখানা। এখানে বিশেষ করে শিশু এবং নারীদের উপস্থিতি এখানে এসে সবচেয়ে বেশি দেখেছি। শিশুরা, বিভিন্ন বয়সী শিশুরা এখানে এসেছেন এবং তারা পরিবারের সাথে খুব সুন্দর ঈদের পরের দিনটি কাটাচ্ছেন এবং তাদের মুখে যে আনন্দ, তাদের মানে স্কুল না থাকার কারণে, অন্যান্য পড়াশোনার চাপ না থাকার কারণে যে মুক্ত যেই সময়গুলো তারা যেভাবে কাটাচ্ছেন, এটা অসাধারণ। তাদের সাথে কথা বলে যেটা জেনেছি তারা খুবই উৎফুল্ল, তারা দারুণ সময় কাটাচ্ছেন। এখানে এসে কর্মকর্তাদের সাথে কথা বলে যেটা জেনেছি তারা বেশি দর্শনার্থী আসবে সেই হিসেবেই মূলত তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এখানে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে, সিকিউরিটি সংখ্যা বাড়ানো হয়েছে সহ অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে মূলত বাড়ানো হয়েছে, সার্বিক সুবিধা। তো এখানে এসে উৎফুল্ল, তাদের যে আনন্দ, এই বিষয়গুলো মূলত এখানে চোখে পড়েছে। এছাড়া কেবল সকাল এখানে মূলত এখন আসা শুরু হলো বলতে গেলে, আর সারাদিন এখানে আরও অনেক বেশি দর্শনার্থী আসবেন। তারা ঈদের পরের দিনটি নিজ পরিবারের সাথে আনন্দে কাটাবেন এই প্রত্যাশা নিয়েই সবাই মূলত এখানে এসেছেন। তারা সবাই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, এই জিনিসটি নিঃসন্দেহে উপভোগ্য। তাবাসসুম, এই ছিল এখন আপাতত আমার কাছে তথ্য। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মিরপুর চিড়িয়াখানা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন। দেশের 2 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে কয়েকদিন ধরে দেশে বিভিন্ন স্থানে প্রচণ্ড গরম পড়ছে। তবে আবহাওয়া অফিস বলছে আগামী কয়েকদিন সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামী সপ্তাহে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা শহরের প্রবেশ মুখে ময়ূর নদীর সেতু 4 লাইন প্রকল্পের মেয়াদ শেষের পথে হলেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি নেই। সেতুর 2 লেনের 1 লেন বন্ধ থাকায় যানবাহন চলাচলে তৈরি হয় মারাত্মক যানজট। জ্যামে জটে নিয়মিত ভোগান্তিতে পড়ছেন পথচারীরাও। শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। খুলনার ময়ূর নদীর উপর 68 কোটি টাকা ব্যয়ে গল্লামারী সেতুর কাজ শুরু হয় 2023 সালে। চলতি মাসে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
বর্তমানে নির্মাণ কাজ বন্ধ থাকায় ওই পথে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তা জুড়ে নির্মাণ সামগ্রী রাখা, অস্থায়ী কাঁচা বাজার স্থাপন ও সেতুর দুই পাশে ফেন্সিং ডিভাইডারের কারণে সড়কের প্রশস্ততা কমে গেছে। ফলে ব্যস্ততম শহরের প্রবেশদ্বারে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। যাতায়াতের খুবই স্বল্প জায়গা, এই জ্যামের জন্য মনে করেন যে কোনো এক সময় 2.5 ঘন্টা 3 ঘন্টাও কেটে যায়। অনেক ঝামেলা হয়, যাতায়াতের সমস্যা হয়, যানজট বেঁধে যায় সারাক্ষণ। ব্রিজটা থাকলে লোকজন চলাচলতি করলে আমাদের কেনা বেচা হইতো বেশি হইতো। অতি দ্রুত যেন এই ব্রিজের উন্নয়নমূলক যে কাজ এটা সম্পূর্ণ করা হয়। দীর্ঘ 2 বছরেও নির্মাণ কাজের অগ্রগতি না হওয়ায় হতাশ স্থানীয়রা। সেতুটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন স্থানীয় নেতৃত্বের। সেখানে স্টুডেন্টরাও বারংবার এটা নিয়ে অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা এটাকে কোনোভাবে আমলে নিচ্ছে না। প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি থাকবে খুলনার গল্লামারী ব্রিজটি যেন দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন। প্রকল্পের মেয়াদ সাময়িকভাবে চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আরও 1 বছর মেয়াদ বাড়তে পারে বলেও জানানো হয়। আগামী বছর জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হবে এবং সেই অনুযায়ী একটা ফর্মাল মিটিং এর পরে যখন এটার মেয়াদ 1 বছর বাড়বে তখন হয়তো পুরো কন্ট্রাক্টের মেয়াদ এনডির সাথে আমাদের যে কন্ট্রাক্ট সেটা আরো হয়তো 1 বছর পরবর্তীতে আবার বৃদ্ধি করা হবে। খুলনা শহরে সাতক্ষীরা, বাগেরহাট, বরিশালের মানুষের চলাচল ও পণ্য আনা নেয়ায় গল্লামারী সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ হোক এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম বিরালক্ষী গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের পরিবার। তার 8 সন্তানের মধ্যে 6 জনই শারীরিক প্রতিবন্ধী। তবে তারা জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও একটা নির্দিষ্ট সময় পরে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে এই পরিবারের সদস্যরা। অর্থ আর চিকিৎসার অভাবে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে তাদের। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ভাই প্রতিবন্ধী আমরা শুই থাকি, পার্শ্ববর্তী লোক যদি দেয় আমাদের ইট কেরম কাটে, দিদি যদি কেউ দেয় তবে ইট কাটে, নাহলে কাটে না। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে শারীরিক অক্ষমতাকে সঙ্গী করে ঈদ উদযাপন করছে পরিবারটি। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিরালক্ষী গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের 8 সন্তানের মধ্যে 6 জনই শারীরিক প্রতিবন্ধী। জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও তাদের বয়স যখন 20 থেকে 25 ছুঁই ঠিক তখনই তারা শারীরিকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। তখন তাদের কাজ তো দূরের কথা, চলাফেরা করতে গেলেও অন্যের উপর নির্ভর করতে হয়। কর্মক্ষমতা হারিয়ে এমন পরিস্থিতিতে আর্থিক অনটনে যেখানে দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে ঈদ আনন্দ তো তাদের কাছে দুঃস্বপ্ন। ঈদের দিন যা 12 হাতে শুই থাকতে সবসময় ওই তো চলাফেরা করতে পারি। ঈদের মাঠে যেতে পারে না, যদি এলাকার মানুষ জামা কাপড় টাপড় নতুন দেয় পরবে, না হলে পড়ে না। এদিকে অর্থের অভাবে অসহায় এই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় ভুগছেন। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সরকারের কাছে সুচিকিৎসার দাবি জানান ভুক্তভোগী এই পরিবার ও এলাকাবাসী। সরকার বাহাদুর যদি আমাদের চিকিৎসা করতো তা আমরা বাঁচতে পারতাম। এমন যে কি রোগ, আমাদের চিকিৎসা নেই এই রোগে। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এদের সুচিকিৎসার জন্য কোনো কিছু করা যায় কিনা। সমাজের বিত্তবানদের সকলের সুদৃষ্টি কামনা করছি পরিবারটিকে দেখার জন্য। তবে অসহায় এই পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার আমি সহায়তা করার চেষ্টা করব এবং তাদের বিষয়ে জেলা প্রশাসন থেকে যদি কোনো ধরনের সহায়তা প্রদান করা যায় সেই বিষয়ে আমি জেলা প্রশাসক সাতক্ষীরা স্যারের সাথে কথা বলবো। জীবন মরণ সন্ধিক্ষণে অসহায় এই পরিবারটি সুচিকিৎসার মাধ্যমে জীবনের বাকি সময়টুকু যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার গ্রাম বাংলা খবর। সাভারে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 11:30টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল বরিশাল জেলার নূর মোহাম্মদ খলিফার ছেলে। সে সাভার এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রুবেল 2 মাস যাবৎ সাভারের বাঁশপট্টি এলাকার রাতে নৈশ প্রহরীর কাজ করে। রাত 11টার দিকে রুবেলের মোবাইল ফোন আসলে সে বাসা থেকে বের হয়ে যায়। তারপরে খবর আসে রুবেলকে গুলি করা হয়েছে। এরপর রুবেলকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।